হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা গুণোত্তর প্রগতি অর্থাৎ আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন মানে জিপিটা শুরু করছি। দেখো, আমরা আগে সমান্তরাল প্রগতিটা কমপ্লিট করেছিলাম প্রায়, মানে আরেকটা পার্ট হবে হয়তো, সেটা আমরা কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটা আনবো। দেখো, প্রথমে আমাদের গুণোত্তর প্রগতি এটা সেটা কেমন হয়। দেখো, গুণোত্তর প্রগতি গুণ হয়ে হয়ে যাবে, মানে বলতে পারি আমরা এমন হবে একটা, ধরো 3 হলো, তারপরে 6 হচ্ছে, তারপরে 12 হচ্ছে, তারপরে ধরো আমাদের 24 এইভাবে এইভাবে যে আমাদের সিকোয়েন্সটা রয়েছে। দেখো, এটা প্রত্যেকটা গুণ হয়ে গেছে, মানে আমাদের এপিতে যেমন যোগ হয়ে যেত এখানে গুণ হয়ে যাবে, মানে সবগুলো দেখো আমাদের 2 গুণ করে পাচ্ছি, মানে 3কে 2 গুণ করলে 6 হয়েছে, 6কে 2 গুণ করলে 12 হয়েছে, আর 12কে 2 গুণ করলে আমরা 24 পাবো। তাহলে যদি কোনো আমাদের সিকোয়েন্স এমনভাবে চলে যার দ্বিতীয় টার্মটা প্রথমটার সঙ্গে কিছু গুণ করে পাচ্ছি আমরা, সেটা আমাদের জিপি বলতে পারি আমরা, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। এক্ষেত্রেও সমান্তরাল প্রগতির মতোই দেখো, প্রথম পদ যেটা হবে সেটা আমাদের এখানে 3 রয়েছে, যেমন এটাকে আমরা এ ধরবো, মানে এটা আমাদের এ প্রথম পদ, মানে এ হচ্ছে এটার ক্ষেত্রে 3। আর যেটা গুণ করে করে পাচ্ছি আমরা, সেটাকে এখানে বলি আমরা মানে কমন রেশিও, মানে আর। তাহলে এই যে 2 গুণ করে পেলাম, সেটা আমরা দেখো দ্বিতীয় টার্ম যেটা ছিল তাকে প্রথম টার্ম দিয়ে ভাগ করলেই পাবো আমরা, মানে 6কে 3 দিয়ে ভাগ করলেও পাবো। একইভাবে দেখতে পারো এই 12 যেটা, মানে তৃতীয় টার্মটাকে যদি আমরা দ্বিতীয়টা দিয়ে ভাগ করি, মানে 12কে তুমি 6 দিয়ে ভাগ করে দেখো 2 পাচ্ছি। তাহলে এখানে এই এ যেটা ছিল, মানে 3 হচ্ছে আমাদের প্রথম পদ, আর আর মানে কমন রেশিও যেটা, মানে সাধারণ অনুপাত বলি, সেটা হচ্ছে আমাদের এখানে আর, সেটা হচ্ছে 2। দেখো, এবার আমরা যদি কোনো গুণোত্তর প্রগতির আমরা কোনো একটা টার্ম বের করতে চাই, ধর বললাম আমরা টি আমাদের এন বের করতে হবে, মানে এন তম পদটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে ফর্মুলা কি? সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার আমাদের এন মাইনাস ওয়ান, মানে প্রথম পদ যেটা হবে সেটা লিখবো, আর যেটা কমন রেশিও হলো আর হলো তার পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এন বের করতে গেলে পাওয়ার এক কমবে, এন মাইনাস ওয়ান হবে। তাহলে যদি আমরা আগের এই গুণোত্তর প্রগতিটার আমরা যদি বলি T5 বের করবো ধরো, তাই T5 এর ক্ষেত্রে এখানে এ কত ছিল, দেখো এ ছিল 3, তাহলে এখানে 3 দেবো। তারপর এখানে আর কত ছিল, এখানে আর দেখো 2 পেয়েছিলাম আমরা, তাই না? তাহলে এখানে 2, আর আমাদের পাওয়ার হবে এই 5 বিয়োগ 1, মানে T5 বের করতে গেলে, মানে 5 নম্বর পদটা বের করতে গেলে আমরা এই সূত্র ইউজ করব। তাহলে এখানে বলতে পারছি আমরা 2 এর পাওয়ার হচ্ছে 4, মানে 3 গুণ 2 এর পাওয়ার 4 করলে আমরা 16 পাবো, মানে 48 হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি এই সিকোয়েন্সটা যদি পরপর চলে, আমাদের 5 নম্বর পদে গিয়ে, মানে এর পরের পদ দেখো 24-এর পরে আমাদের 48 আসছিল, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারছি। একইভাবে এখান থেকে তুমি T10 বের করতে পারবো। T10 কত হবে? প্রথম পদ এ এখানে 3, আর 2 টু দি পাওয়ার কত হবে 9, তাই 2 টু দি পাওয়ার 9কে আমরা 3 দিয়ে গুণ করলে সেটা পেয়ে যাবো, মানে 3, আর এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 9, মানে হচ্ছে আমাদের 512। তাই দেখো, এটা গুণ করলে হবে 3 2 6, 3 15। তাহলে দেখো, এইভাবে যদি চলতে থাকে পরপর, আমরা 10 নম্বর পদে গিয়ে এটা পাবো, 1536 পাবো। তাহলে আমরা টিএন বের করার সূত্রটা জানলাম, সেটা হচ্ছে এটা, মানে টিএন বের করার সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার আমাদের এন মাইনাস ওয়ান হবে। দেখো, এবার আমাদের লাগবে আমাদের যোগফলটার বের করার সূত্র, মানে এস এন লাগবে, তাই না? এন তম পদ পর্যন্ত যোগ করার সূত্র, সেটা কেমন হবে? এক্ষেত্রে আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। দেখো, এটা হচ্ছে এস এন বের করার সূত্র, মানে এ থাকবে প্রথম পদ, তারপরে যেটা আমাদের কমন রেশিও ছিল আর, তার পাওয়ার এন করতে হবে মাইনাস ওয়ান বাই নিচে আর মাইনাস ওয়ান। দেখো, এই ফর্মুলাটা একটু অন্যভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে এমনভাবে, মানে যদি মাইনাস উপর থেকে নিচের থেকে আমরা কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বলতে পারি, আর হচ্ছে এটাও 1 মাইনাস আর। তাই দেখো, এই ফর্মুলাটা আর এটা কিন্তু একই রকম ফর্মুলা, কিন্তু যখন কোনো অঙ্ক মানে আমরা সলভ করতে যাবো, তখন ক্যালকুলেশন ছোট হওয়ার জন্যে আমরা এই প্রথম পার্টটা, মানে প্রথম উপরের যেটা রয়েছে এটা এটা আমরা ইউজ করব যখন আর এর মানটা একের থেকে বড় হবে তখন। তাহলে দেখবা মাইনাসগুলো থাকবে না, হয়তো একটু ক্যালকুলেশন সহজ হতে পারে। আর এটা আমরা ইউজ করব যখন আর এর মানটা একের থেকে কম হবে, মানে দুটো একই ফর্মুলা, কিন্তু যখন কোনো সলভ করব কোনো অঙ্ক, তখন আমরা দেখবো আর এর মান যদি একের থেকে কম হয়, তখন আমরা এই ফর্মে লিখে নেব। তাহলে আমরা কি দেখলাম, আমরা এই সেকেন্ড ফর্মুলা মানে এটা ইউজ করব যখন আর এর মানটা আমাদের একের থেকে কম হবে, আর আর এর মান একের থেকে বেশি হলে আমরা উপরেরটা ইউজ করব।
আর দেখো যদি আর এর মান আমাদের কোনো সময় 1 হয়ে যেত তাহলে কি হতো? দেখো 1 হয়ে গেলে কিন্তু দেখো নিচেই এই টার্মগুলো মানে যদি বলি এটা বলি বা এটা দুটোই দেখো নিচে 0 হয়ে যাবে। আবার উপরে বসালে আর এর মান 1 বসালে দেখো উপরেও 0 হচ্ছে। মানে আমাদের এমন 0/0 মানে ইনডিটারমিনেট ফর্ম এসে যাচ্ছে। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আর এর মান যখন 1 হবে তখন কিন্তু আমরা Sn এর মান বের করতে পারবো না। আর আর এর মানে 1 মানে কি? দেখো আর এর মানে 1 মানে কি? ধরো প্রথমে আমাদের 2 ছিল। তারপরে আর এর মানে 1 মানে কি? এটা তারপরেও 2 হয়েছে, তারপরেও 2, তাই তো? মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। মানে এই সিকোয়েন্সটা কিন্তু বারবার একই টার্ম রিপিট হবে। মানে বারবার 2 চলে আসবে বা 3 চলে আসবে, যেমন হবে। মানে এমন যদি কোনো সিকোয়েন্স থাকে, এক্ষেত্রে দেখো তুমি আর এর মান মানে এর ক্ষেত্রে যদি বলি আমাদের আর এর মান দেখো 1 হচ্ছে। তাহলে এমন কোনো সিরিজ যদি আমাদের যোগ করতে বলে n তম পদ, তাহলে কি করি আমরা? ধরো 10টা 2 যোগ করলাম, তাহলে কি হবে? সেই 2 এর সঙ্গে 10 গুণ করি, মানে এখান থেকে আমরা 20 পাই। তাহলে যদি একইভাবে বলি 100 খানা 10 আমাদের গুণ করতে হবে, তাহলে কি করি আমরা? 2 এর সঙ্গে 100 গুণ করব, মানে আমাদের 200 হচ্ছে। তাহলে সেইভাবে এখানে যদি n খানা টার্ম আমাদের এমন থাকে তাহলে আমরা কি বলবো? 2n এমন বলতে পারবো। মানে n খানা যদি আমাদের 2 যোগ করতে বলি তাহলে কত হবে? 2n হবে। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এখানে যেহেতু আমাদের প্রথম পদ a ছিল, তাহলে এর সঙ্গে n গুণ হবে, মানে এটা আমাদের n এ বলতে পারি, এমন হয়ে যাবে n এ। মানে n খানা n এর সাথে আমাদের a যোগফল হচ্ছে। তার জন্য যখন r এর মান 1 হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এটা ইউজ করতে হবে। মানে Sn হবে আমাদের Sn ইকুয়াল হবে n এ, যখন r এর মান 1 দেখবে। মানে সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সটা না তুমি শুধু জিপি বলতে পারবে না, এটা কিন্তু এপিতেও বলতে পারো। দেখো মানে এই যদি এমন কোনো সিকোয়েন্স থাকে, এটা জিপিতে তো থাকেই, মানে গুণোত্তর প্রগতিতে থাকেই, আবার কিন্তু এটা এপিতেও বলতে পারো তুমি। কেন এপিতে বলতে পারবো? দেখো এটি এপিতে বলতে পারছি কারণ দেখো এর কমন ডিফারেন্সও তো আমাদের সবসময় 0 হচ্ছে না, কমন ডিফারেন্সও ডির মানও তো 0। মানে যদি বিয়োগ করে করে যায় তাতেও হচ্ছে, আবার এখানে গুণ করে করেও যেতে পারছি 1। তাহলে এমন যদি মানে একই টার্ম বারবার এসে যায় কোনো সিকোয়েন্সে, সেটা কিন্তু আমরা মানে দুটোই বলতে হবে, মানে শুধু এপি না, এটা এপি জিপি দুটোতেই থাকে। আর এই ধরনের সিরিজটা যোগ করতে গেলে আমরা এই Sn সমান সমান n এ এমনভাবে ইউজ করব। দেখো তারপরে যেটা আমাদের জানা লাগবে হচ্ছে আমাদের গুণোত্তরীয় মধ্যক বলতে পারি আমরা জিএম, মানে জিওমেট্রিক মিন কি? দেখো মানে কি আমাদের ধরো এ বি সি আমাদের জেনে গেছি এটা হচ্ছে গুণোত্তর প্রগতিতে আছে। সেক্ষেত্রে এর মাঝের যে টার্মটা আছে, মানে যদি বি আমরা পেতে চাই, মানে বি ইকুয়াল কি হবে? দেখো এখানে আমরা বলতে পারি এই বি স্কোয়ার যেটা মাঝে থাকে না তার স্কোয়ার করলে, আর প্রথম পদ আর তৃতীয় পদ যেটা ছিল তাদের গুণ করলে ইকুয়াল হয়। যে কোনো গুণোত্তর পদ্ধতিতে তুমি দেখবে মাঝেরটার স্কোয়ার করলে প্রথমটা তৃতীয়টা গুণ করলে এসে যাবে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা বি পেতে চাই সেটা কি হবে? আমাদের প্লাস মাইনাস রুট এসি এমন হচ্ছে, মানে বির মান আমাদের প্লাস মাইনাস এসি হচ্ছে। তাহলে জিএম আর কিছুই না, যদি আমাদের এসির গুণোত্তরীয় মধ্যক বের করতে বলে সেটা আমরা বলবো প্লাস মাইনাস রুট এসি। এবার প্রশ্ন, কখন প্লাস নেবো কখন মাইনাস নেবো? দেখো এখান থেকে যদি আমাদের জেনে যায় যে এ আর সি দুটোই আমাদের পজিটিভ, মানে শূন্য থেকে বড়, সেক্ষেত্রে আমরা এই প্লাস এসি মানে বলতে পারি শুধু এসিটা হবে। আর যখন জেনে যাবে এ আর সি লেস দ্যান জিরো, সেক্ষেত্রে হবে মাইনাস এসি। মানে পজিটিভের সময় দুটোই পজিটিভ হলে আমরা পজিটিভটা নেবো, আর দুটোই নেগেটিভ হলে আমরা এই নেগেটিভ মানে মাইনাসটা নেবো। এর প্রশ্ন হতে পারে এ আর সি কি দুটোই কি দু রকম চিহ্ন হতে পারে? মানে বলতে চাচ্ছি ধরো প্রথমটা 2 আছে, তারপরে এখানে কিছু বসাবো, তারপরে এখানে ধরো আমাদের এটা আবার ধরো হয়ে গেল +8, এমন কি হতে পারে? দেখো এমন কোনোদিনই হতে পারবে না। ধরো যদি এখান থেকে 2 এর সঙ্গে কিছু গুণ করি আমরা, ধরো 2 এর সঙ্গে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, -2 দিয়ে গুণ করছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে তো এটা কত হয়ে যাবে? এটা দেখো 4 হয়ে যাবে। এবার 4 এর সঙ্গে আবার যখন মাইনাস দিয়ে গুণ করব তখন কি হবে? এটা মাইনাস দিয়ে ধরো এগুলো গুণ করছি কিন্তু, মানে -2 দিয়ে গুণ করছি। দেখো -2 দিয়ে গুণ করলে এটা তো আবার -8ই হতে হবে। মানে এগুলো এই দুটো চিহ্ন কিন্তু সেম হতেই হবে তোমার। আর যদি ভাবো তুমি মাইনাস দিয়ে গুণ করবো না, আমি প্লাস কিছু দিয়ে গুণ করবো, মানে ধরো -2 ছিল, এটা আমরা +2 দিয়ে ধরো গুণ করছি। তাহলে +2 দিয়ে গুণ করলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে -4। তারপরে এটাও যদি আমরা মানে +2 দিয়ে গুণ করি সেটাও দেখো এখানে -8 হবে। তাহলে এই দুটো চিহ্ন কিন্তু যেভাবেই ভাবো একই হতেই হবে। মানে গুণোত্তরীয় মধ্যক বের করতে গেলে যে দুটো আমাদের টার্ম বলবে তারা অবশ্যই আমাদের সেম চিহ্ন হবে। মানে যদি মাইনাসে বলে দুটোই মাইনাস হবে। মানে এই যে এখানে প্রশ্ন ছিল, মানে এ আর সি দুটোই পজিটিভ ধরছি, আর এ আর সি দুটোই নেগেটিভ ধরছি। দুটো কিন্তু একই চিহ্ন মানে একই চিহ্নই হতে হবে। মানে নেগেটিভ হলে দুটোই নেগেটিভ হবে,
পজিটিভ হলে দুটোই পজিটিভ হবে, মিক্স কিন্তু হতে পারবে না। আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম কেমন নিয়েছিলাম, এমন নিয়েছিলাম 3, তারপরে 6, তারপরে 12, তারপরে 24 এমন ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা এই 6 যেটা, এই 6, এই 6কে 6 স্কোয়ার করলে দেখো 36 হচ্ছে, আর 3 আর 12 গুণ করলেও সেই 36 হচ্ছে। মানে আমাদের যদি বলি এই √3 × 12 করি, তাহলে কত হচ্ছে এখানে √36, মানে এখান থেকে আমরা 6 পাচ্ছি। দেখো এই 6 পেয়ে গেছি। একইভাবে তুমি যদি এই 12 পেতে চাও, তাহলে কি করব আমরা, রুট করব কোন দুটোর, মানে 6 আর 24, এদের যদি আমরা রুট করি গুণ করে, তাহলে দেখো আমাদের এই 12টা পেয়ে যাবো। মানে এটা গুণ করলে কত হচ্ছে দেখো 144 হবে। তাহলে এখান থেকে দেখো 12 পাচ্ছি। তাহলে কি করব, আমরা কোনো গুণোত্তর প্রগতি চেক করার জন্য এটা ইউজ করতে পারো। মানে আমাদের যদি কোনো একটা পদ বলি, মানে দুটোর মাঝে আছে, মানে 3 আর 12 এমন, এর মাঝে 6 আছে, এই মাঝেরটার স্কোয়ার করলে আর বাকি দুটোর আমাদের গুণ করলে হয়ে যাবে। মানে এমন বি স্কোয়ার সমান সমান এসি, যদি আমাদের এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে, তো এটা আমরা ইউজ করবো, বি স্কোয়ার সমান সমান এসি। দেখো তারপরে আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল, যেটা আমাদের আরেকটা পার্টে ভাগ করেছে। সেটা কেমন, ধরো আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত যোগ করার সূত্র কি জানি আমরা, এস এন জানি আমরা, এমন হয় এ 1 - r⁻n বাই 1 - r, যেখানে আমরা বলবো আরটা নট ইকুয়াল 1, মানে আরটা একের সমান হলে এই সূত্র দিয়ে ইউজ করা যায় না বলেছিলাম। তাহলে এখান থেকে যদি আমাদের বলে এস ইনফাইনাইট, ধরো মানে ইনফাইনাইট টার্ম পর্যন্ত আমাদের যোগ করতে হবে, সেক্ষেত্রে কি হবে, দেখো এস ইনফাইনাইট মানে আমরা বলতে পারি কি, লিমিট এন টেন্স টু ইনফাইনাইট, মানে এন এর মান ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তারপরে এই এস এন, মানে এনটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এস ইনফাইনাইট বলতে পারবো আমরা, মানে ইনফাইনাইট টার্ম পর্যন্ত যোগফল বলতে পারবো। দেখো এটাকেই আমরা লিখতে পাচ্ছি লিমিট এন্ডস ইনফাইনাইট থাকছে, আর এস এন এর মান এটা ছিল, তাহলে এ 1 - r⁻n, আর এই 1 - r এটা। এবার দেখো এটা লিমিটটা কার উপর নির্ভর করছে, এন এর উপরে, মানে তাহলে এই যে এ বাই 1 - r যেটা ছিল, এটা তো এন এর উপর ডিপেন্ড করছে না, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। মানে আমাদের থাকছে লিমিট এন টেন্স টু ইনফাইনাইট, আমাদের এটা 1 - r⁻n এটা। এবার দেখো এই লিমিটটা, লিমিট আমাদের এন টেন্স টু ইনফাইনাইট r⁻n এটা, এই লিমিটের মান না 0 হয় কখন, যখন মড আরটা আমাদের লেস দ্যান 1 হবে। মানে আর এর মান যদি একের থেকে কম হয়, তাহলে দেখো একের থেকে কম মানে কি, একের 2 যদি ভাবতে পারি, এবার একের 2 এর পাওয়ার যত বাড়াবো, মানে 2 করলাম, তারপরে ধরো 3 করলাম, 4 করছি, যত বেশি পাওয়ার করব তত এটা ছোট হবে, আর এটা টেন্স টু 0 হয়ে যায় যখন আমাদের এনটা খুব বড়, মানে ইনফাইনাইট হবে। তাহলে আমাদের এই লিমিট এন টেন্স টু ইনফাইনাইট r⁻n এর মান 0 হবে যখন হচ্ছে এটা হবে মডারটা লেস দ্যান 1। তাহলে এক্ষেত্রেও আমাদের এই লিমিটের এই জায়গাটার এই যে মানটা রয়েছে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এ বাই এই 1 - r, আর এটা 1 - 0, যেহেতু যদি আমাদের মডারটা একের থেকে কম হয়ে যায়, মডার একের থেকে কম হওয়া মানে কি, আর এর মান যখন -1 থেকে আর এর মানটা একের মধ্যে, যদি -1 থেকে আর এর মানটা +1 এর মধ্যে হয়, ইকুয়াল হলেও কিন্তু হবে না, মানে -1 থেকে বড় আর একের থেকে ছোট যদি এমন হয়ে যায় আর এর মান, সেক্ষেত্রে এই লিমিটটার মানটা মানে r⁻n এর মানটা 0 হয়ে যাবে। তার জন্য এখান থেকে আমরা মান পাচ্ছি a বাই 1 - r। তো এটা সূত্র হিসাবে মনে রাখে, সেটা হচ্ছে আমাদের কি হলো, এই এস ইনফাইনাইট মানে ইনফাইনাইট টার্ম পর্যন্ত কোনো গুণোত্তর প্রগতির যোগফলের সূত্র হচ্ছে এটা, এ বাই 1 - r। আর কখন হবে এটা, মানে যখন আমাদের আর এর মানটা মানে মড আরটা যখন লেস দ্যান 1, আর মড আর যদি লেস দ্যান 1 না হয়, মানে আর এর মান যদি একের থেকে বড় হয়, কিংবা যদি বলি মানে -1 থেকে ছোট হয়ে যায় আর এর মানটা, মানে আর এর মানটা যদি -1 থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এই ইনফাইনাইট টার্ম পর্যন্ত যোগফল মান আমরা বের করতে পারবো না। মানে তখন ওই সিরিজটা আমাদের কনভার্জেন্ট হয় না, মানে ডাইভার্জেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আর যোগের মান বের করা যায় না। তাই যোগফল ইনফাইনাইট টার্ম পর্যন্ত আমরা কখন বের করতে পারবো, যখন আমাদের আর এর মানটা মানে মড আর এর মানটা লেস দ্যান 1 হবে। দেখো এবার আমরা সংক্ষিপ্ত প্রবলেমগুলো সলভ করব, এটা তোমরা পেজ নম্বর 71-এ পেয়ে যাবে। দেখো প্রথম প্রবলেমটা বলছে 5, তারপরে x y z, তারপরে 405, এই গুণোত্তর প্রগতির আমাদের মানে মাঝের এই পদগুলো বের করতে হবে আমাদের, মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে দেখো এক দাগের প্রবলেমটা, এখানে ছিল আমাদের 5, তারপরে এক্স আছে মানে একটা গ্যাপ বলতে পারি, তারপরে ওয়াই আছে, জেড আছে,
আর এখানে আমাদের আছে 405। তাহলে বলেছে আমাদের এই এক্স ওয়াই জেড বের করতে হবে। তাই দেখো এই প্রথম যেটা রয়েছে 5, এটাই তো আমাদের এ, তাই না, প্রথম পদ। আর এটা কততম পদ দেখো, এর 1 2 3 4, এটা কিন্তু T5 বলতে পারি না। মানে এই পদটা হচ্ছে আমাদের হচ্ছে T5, মানে 5 নম্বর পদ। তাহলে এখানে এ কত জেনে গেছি, এ জেনে গেছি আমরা 5, আর আমরা জেনে গেছি T5 মানে পঞ্চম পদ যেটা, সেটা হচ্ছে এই 405। দেখো আমাদের Tn এর ফর্মুলা কি ছিল, Tn এর ফর্মুলা ছিল আমাদের a r⁻n−1, মানে আর হচ্ছে আমাদের কমন রেশিও মানে সাধারণ অনুপাত। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা কত হবে, T5 বলেছে, মানে এ হচ্ছে এখানে ধরো 5 হচ্ছে, আর আর টু দি পাওয়ার 5 - 1 মানে 4 হবে, মানে 5 ইন্টু r⁴, এটার মান হচ্ছে আমাদের এই 405। এবার দেখো 5 দিয়ে এটা ক্যান্সেল করলে কত হবে, 81। এবার দেখো এটা আমরা মানে r⁴ এর মান পাচ্ছি আমাদের 81। এবার দেখো এখানে আর এর কিন্তু আমাদের দুটো রিয়েল মান পাবো, তাই না। দেখো যদি আমরা 3⁴ করতাম, 3 এর পাওয়ার 4 করলে 81 হবে। আবার দেখো যেহেতু 4 মানে জোড় পাওয়ার হয়ে গেছে, তাহলে -3 এর 4 করলেও সে 81 হবে। তাহলে এখান থেকে দেখো দুটো আমরা রিয়েল মান পাবো, সেটা কি কি হবে, মানে আর এর দুটো মান পাবো আমরা, সেটা হচ্ছে +-3 বলতে পারি। মানে +3 যদি 4 পাওয়ার করতাম সেটাও আমাদের 81 হতো, আর -3 এর পাওয়ার করলেও কিন্তু 81 হতো। তাহলে এখানে আর এর দুটো রিয়েল মান আছে, আর দুটো আছে সেটা কমপ্লেক্স, আমাদের দরকার নেই। তাহলে আর এর দুটো রিয়েল ভ্যালু আছে, সেটা হচ্ছে একটা +3, একটা -3। তাহলে আর এর মান আমাদের দুটো কেসই বের করতে হবে। যদি বলি আমরা যখন আর এর মান হচ্ছে +3, সেক্ষেত্রে আমাদের এই মানগুলো কত। দেখো এক্স বের করতে গেলে কি করব আমরা, এক্স বের করতে গেলে আর গুণ করে যেতে হয়, মানে এই 5 যেটা পেলাম এর সঙ্গে 3 ধরো গুণ করছি, 3 গুণ করলে কত হবে, 3 গুণ করলে দেখো এখানে হবে আমাদের 15। তারপরে আবার 15কে আবার 3 গুণ করব, 15কে 3 গুণ করলে হবে আমাদের 45। তারপরে তাকে আবার 3 গুণ করব, 45কে 3 দিয়ে গুণ করে দেখো হচ্ছে আমাদের 135। আর এই 135 যেটা হচ্ছে তাকে দেখো আবার 3 দিয়ে যদি গুণ করতাম আমরা, এই 405 কিন্তু পেয়ে যাবো। তাহলে এখান থেকে এক্স কত দেখলাম, এক্স এর মান কি করে পাচ্ছি, এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে সবগুলো, মানে 5 গুণ 3 বলতে পারি, 15 হচ্ছে। আর ওয়াই হচ্ছে আমাদের যেটা পেলাম, 15কে আমরা 3 দিয়ে গুণ করবো, মানে 45 হচ্ছে। আর জেড হবে কত, জেড হচ্ছে আমাদের এই 15, এই 15 না 45 যেটা ছিল, মানে আমাদের জেড পাচ্ছি 45 গুণ 3, মানে আমরা বলতে পারছি যে হচ্ছে 135। এটা যখন আর এর মান দেখো 3 ধরেছিলাম, আর আর এর মান যদি আমরা -3 ধরতাম, মানে -3 হলেও এক্স এর মান সবগুলোই মানে -3 দিয়ে গুণ হবে, মানে পাশের সঙ্গে গুণ হবে আমাদের -3। তাই দেখো -15 হচ্ছে তখন। আর ওয়াই এর মান কত হচ্ছে, ওয়াই এর মান এই -15 যেটা ছিল তাকে আবার -3 দিয়ে গুণ, সেটা দেখো 45 হচ্ছে। আর জেড এর মান হচ্ছে আমাদের -15 না 45 ছিল, 45কে আবার আমরা -3 দিয়ে গুণ করছিলাম, মানে হয়ে যাচ্ছিল আমাদের -135। এবার দেখো এই -135 যেটা আছে তাকে আবার যখন -3 দিয়ে গুণ করবে, ওই 405 কিন্তু হবে, মানে মাইনাস কেসটা অনেক সময় বাদ দিয়ে দেয় অনেকে, সেটা কিন্তু হবে না, মানে দুটো উত্তরই হতে পারে এখানে। তাহলে এক্স এর দেখো আমাদের মান কত পাচ্ছি, একটা 15 হচ্ছে, একটা -15, এটা হবে। একটা 45 হচ্ছে, তার সঙ্গে শুধু 45 দুদিকেই আছে, আর একটা 135 পজিটিভও হতে পারে আর নেগেটিভও কিন্তু হতে পারে। তাহলে আমরা কি দেখলাম এখানে, এক্স এর মান হচ্ছে কি কি হতে পারে, এক্স এর মান আমাদের +-15 হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে এক্স এর মান। কিন্তু ওয়াই এর মান দেখছি দুই ক্ষেত্রেই 45, শুধু 45 হচ্ছে, হ্যাঁ। আর জেড এর মান কি হচ্ছে, জেড এর মানও দেখো প্লাস মাইনাস আমাদের 135 হতে পারে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবার দেখো 2 দাগের প্রবলেমটা বলছে কোনো গুণোত্তর পদ্ধতির দ্বিতীয় পদ নাকি বি, আর সাধারণ অনুপাত মানে আমাদের কমন রেশিওটা বলে দিয়েছে আর। তাহলে এখানে বলেছে প্রথম 3টে পদের গুণফল, 3টে পদের গুণফলও বলে দিয়েছে 64। তাহলে বির মান আমাদের বের করতে হবে। দেখো দ্বিতীয় পদ মানে প্রথম পদ আছে এখানে, এখানে দ্বিতীয় পদটা বলে দিয়েছে ধরো আমাদের বি। এবার দেখো এর কমন রেশিও আর, মানে কি এর পরের পদ কত হবে, বির পরের পদ নিশ্চয়ই আমাদের বি আর এমন হবে, তাই না। মানে আর দিয়ে গুণ করে করে তো যায় এগুলো। তাহলে যদি কমন রেশিও আমাদের অনুপাতটাই আর বলে দেয়, তাহলে বির সঙ্গে নিশ্চয়ই আর গুণ করলে আমাদের এই তৃতীয় পদটা পেয়ে যাবো। আর আগের পদটা কি করে পাবো,
এখানে যদি বি হয় তাহলে এখানে নিশ্চয়ই বি বাই আর ছিল, তাই না? বি বাই আর কে যদি আর দিয়ে গুণ করো, দেখো বি পাচ্ছি। মানে আমাদের আগের পদ বের করতে গেলে আর দিয়ে ভাগ করবে, আর পরের পদ বের করতে গেলে আর দিয়ে গুণ করবে, যদি আমাদের বি জেনে যাই আর এটা যদি গুণোত্তর পদ্ধতিতে থাকে। তাহলে তিনটে পদকে কি ধরবো আমরা? মানে দ্বিতীয় পদ তো বলে দিয়েছিল বি, তাহলে প্রথম পদটা হবে আমাদের এই বি বাই আর এমন, আর তৃতীয় পদটা হবে আমাদের এই বি আর। তাহলে বলে দিয়েছিল এই তিনটের গুণফল 64, মানে বি বাই আর গুণ বি গুণ আমাদের বি আর, এর মান বলে দিয়েছে আমাদের 64। তাহলে দেখো এখান থেকে আমাদের আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে বি কিউ এর মান ধরো 64 পাচ্ছি, মানে বির মান কত হচ্ছে 4, একটা মানই আছে রিয়েলে, তাহলে বির মান হচ্ছে আমাদের 4। দেখো তবে 3 দাগের আমাদের কিছু গুণোত্তর পদ্ধতি দিয়েছে, যার প্রথমটাই বলেছে দশম ও পিতম পদ বের করতে হবে। আর এটার যে গুণোত্তর প্রকৃতি রয়েছে, দেখো এটা প্রথম পদ কত, মানে 1 দাগেরটা ছিল আমাদের এমন 2, তারপরে 6 আছে, তারপরে 18 আছে, তারপরে 54 আছে, এইভাবে চলছে। তো দেখো এদের প্রত্যেকে কত দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের, প্রত্যেকটা দেখো 3 দিয়ে গুণ করছি না, 3, এটাও দেখো গুণ 3, 3 দিয়ে গুণ করলে এসে যাচ্ছে আমাদের। তাহলে এটা এটা গুণোত্তর পদ্ধতিতে আসেই জানতে পারছি। আর এর এ কত, প্রথম পদ কত 2, আর আর মানে কমন রেশিও যেটা, সেটা হচ্ছে এখানে দেখলাম 3। তাহলে এখান থেকে আমাদের চেয়েছে প্রথমে দশম পদ, তাহলে টি আমাদের 10 চেয়েছে। তা টি 10 বের করতে গেলে সূত্র কি বললাম, ওইভাবেই হবে, মানে আমাদের সূত্র ছিল এ 8 পাওয়ারে কত হবে, এই 10 বিয়োগ 1 মানে আমাদের 9 হবে। তাহলে দেখো এর মান ছিল আমাদের 2, আর এর মান 3, তাহলে 2 3 টু দি পাওয়ার 9, সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এটা ক্যালকুলেশন করে দেওয়া যেতে পারে বা এইভাবে রাখতে পারো, এটাই অ্যান্সার। আর বলেছিল আমাদের পি-তম পদ, মানে টিপি চেয়েছে, তাই টিপি মানে কি হবে, এ হবে, আর আর পাওয়ারে পি-তম পদ মানে প্রত্যেক এক বিয়োগ করতে হয়, মানে p-1 হবে। তাহলে এর মান এখানে তো 2 ছিল, আর এর মান 3 পাওয়ারে হচ্ছে আমাদের p-1, তো এটাই হবে অ্যান্সার। দেখো তবে 2 দাগেরটাও আমরা একইভাবে বলতে পারবো, এর নবম পদ মানে টি 9 চেয়েছে আর কিউ-তম পদ। তাহলে দেখো এখানেও আমাদের এটা গুণোত্তর পর্যায়ে রয়েছে, আর দেখো 4-এর পরে -8 হয়েছে, মানে কত গুণ করেছি, -2 গুণ করেছি। তারপরে দেখো -8কে আবার যদি -2 দিয়ে গুণ করো তুমি, সেটা 16 হয়ে যাবে। তাহলে এখানে এ কত, প্রথম পদ কত, এখানে 4 দেখো প্রথম পদ রয়েছে, আর হচ্ছে এখানে -2। তাহলে এখানে চেয়েছে আমাদের টি 9, টি 9 মানে বলতে পারবো আমরা এ মানে 4 ছিল, আর এখানে -2, তার পাওয়ার কত হবে 8 হবে। তাহলে দেখো এখানে মাইনাসের পাওয়ার যদি 8 করি পজিটিভে যাবে, মানে 2 টু দি পাওয়ার 8, আর 4কে বলতে পারবো 2 এর স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার 10 হয়ে যাচ্ছে। তাই দেখো ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 10 মানে 1024, তাহলে 1024 হবে প্লাস। আর চেয়েছিল আমাদের কিউতম পদ, মানে টি কিউ চেয়েছিল, সেটা প্রথম পদ 4 হবে, আর কম মানে আর হচ্ছে এখানে -2, তার পাওয়ার হচ্ছে আমাদের এই কি-1 হবে, মানে এটা হবে আমাদের এমন 4 -2 টু দি পাওয়ার হবে আমাদের কিউ-1। দেখো তাহলে এই একইভাবে এই 3 দাগের প্রবলেমটা সলভ করতে পারবে। এটা কত, এ কত, এর ক্ষেত্রে এ কত, দেখো এর হচ্ছে এখানে √5, মানে আমাদের প্রথম পদ √5 আছে, আর √5 থেকে 1 মানে আমাদের আর কত, এখানে আর কত, আর দেখো 1/√5 হবে, তাই না? মানে আর পেতে গেলে কি করবে, এই দ্বিতীয় পদ যেমন 1 ছিল, 1কে আমরা √5 দিয়ে ভাগ করছি, তাহলে 1/√5 হয়েছে। তুমি আরেকটাও দেখতে পারো, তারপরে কত আছে 1/√5, তাকেও 1 দিয়ে ভাগ করে দেখো, এই 1/√5 হবে। তাহলে এর মান হচ্ছে আমাদের √5, আর এর মান হচ্ছে 1/√5। এটা দিয়ে আমাদের চতুর্দশ, মানে কত চেয়েছে, মানে 3 দাগেরটা আমাদের চেয়েছে ধরো টি হচ্ছে 14, এটা, তো এটা বের করতে বলেছে, আর টিএন বের করতে বলেছে, তো এটা বের করতে পারবে। দেখো তারপরে 4 দাগেরটা বলছে কোনো গুণোত্তর পদ্ধতির তৃতীয় পদ ও প্রথম পদের বর্গের সমান, আর পঞ্চম পদটা ধরো বলে দিয়েছে এটা, তাহলে পদ্ধতিটা বের করতে হবে। মানে আমাদের 1 দাগের প্রবলেম বলেছে কোনো গুণোত্তর পদ্ধতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, আর পঞ্চম পদটা বলে দিয়েছে ওটা। তাই দেখো এখানে যদি আমরা প্রথম বলি এ ছিল, তারপরে কত হবে এ আর হয়, তারপরটা আমাদের এ আর স্কয়ার এমন হয়, মানে আর আর গুণ করে হয়, তারপরটা আমাদের হবে এ আর কিউ, আর তারপরে হবে আমাদের এ আর 4। তাই দেখো এটাই আমাদের এই এ আর 4 যেটা, এটাই হবে আমাদের ওই টি 5, তাই না? তাই তো হয়, টি 5 এর মান দেখো বলেছিল আমাদের, পঞ্চম পদ বলেছিল দেখো 729,
এবার এটাই দেখো সেই T5 এ যদি ফেলে দিই আমরা, সেটাই হয় কি a r⁵ - 1 4, মানে যেটা বললাম এটাই হবে, মানে a r⁴ সেটার মান হচ্ছে ধরো এই 700 আমাদের 29, এটা বলে দিয়েছে। তাহলে এটা আমরা 1 নম্বর রেখে দিলাম। আর বলেছিল কি গুণোত্তর প্রগতির হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদটা নাকি প্রথম পদের বর্গের সমান। তাই তৃতীয় পদ কোনটা? এটা তৃতীয় পদ হচ্ছে আমাদের এই a r², এটা নাকি প্রথম পদের বর্গের সমান, মানে প্রথম পদ a ছিল তার বর্গ করলে নাকি হয়, মানে a তার স্কয়ার করলে সেটার সঙ্গে নাকি ইকুয়াল। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারছি a r² এর মান স্কয়ার এমন হবে, মানে বলতে পারছি আমাদের r² এর মান এখান থেকে দেখো, বা এর মানই বলতে পারি, এর মানই বের করে রাখলাম ধরো। তাহলে একটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে ধরো, এটার সঙ্গে এটা একটা a হবে, সেই এর মান হচ্ছে এটা a ক্যান্সেল হওয়ার পরে a হয়েছে, এর মানটা দেখো r² হয়েছে। তাহলে এর মান যে r² পেলাম সেটা আমরা ধরো এই 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে কত ছিল? এখানে ছিল আমাদের এটা, তাহলে এখানে আমরা এর জায়গায় r² বসিয়ে দিচ্ছি, মানে 1 নম্বরে আমরা a = r², এটা পুট করছি। তাই ধরো এটা যদি আমরা পুট করে দিই তাহলে দেখো এখানে পারবো আমরা r² গুণ মানে r⁴, এটার মান হচ্ছে এই 729। তাহলে দেখো এখান থেকে r⁶ এর মান দেখো পাচ্ছি আমরা 729। তাহলে এখান থেকে দেখো r এর আমরা দুটো মান পাবো। r এর মান দেখো 729, যদি দেখো এটা 3⁶ হলে হয়, আবার -3⁶ হলেও হবে, মানে 3⁶ হলেও হবে আমাদের এই 729, আর -3⁶ হলেও দেখো হচ্ছে আমাদের এই 729। তার জন্য এখানে আমরা r এর মান বলতে পারবো +-3। দেখো তাহলে আমরা r এর মান পেয়েছি +-3, আর r এর মান যদি আমরা বলি এই সমীকরণে বসিয়ে দেবো, মানে যদি বলি এটার মান 2 নম্বর সমীকরণ বলছি, মানে এখানে যদি আমরা বসিয়ে দিই r এর মান তাহলে a পেয়ে যাবো। তাই দেখো এর মান পাচ্ছি আমরা, r এর মান +-3 ছিল, তার যদি আমরা স্কয়ার করি সেটা কিন্তু 9 হবে। তাহলে এর মান আমরা 9 জেনে গেছি। আর r এর দুটো মান পেয়েছি, r এর মান +3 হতে পারে, -3 হতে পারে। তাহলে ধরলাম r এর মান প্লাসটা নিচ্ছি, মানে +3 মানটা নিচ্ছি, তাহলে কেমন হবে? প্রথমে 9 ছিল, তারপরে +3 দিয়ে গুণ করে যেতে হবে আমাদের, মানে বলতে পারি 9 কে 3 দিয়ে গুণ করলে 27 হচ্ছে, তারপরে 81 হবে, তারপরে 81 কে 3 দিয়ে গুণ করলে 243, তাহলে তারপরে এটা গুণ করে দেখো এই 729 হবে। তাহলে এইভাবে আমাদের পদ্ধতিটা চলবে, পদ্ধতিটা লিখতে বলেছিল এটা। আর যদি বলি মাইনাস দিয়ে গুণ করছি তাহলে কেমন হবে? মাইনাস দিয়ে গুণ করলে প্রথমে 9 তো থাকছে, তারপরে -3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে -3 দিয়ে গুণ করলে অল্টারনেটে মাইনাস হবে, দেখো এটা মাইনাস হবে, তারপরে এটা আবার সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে এটা মাইনাস হবে, তারপরে এটা আবার প্লাস হয়ে যাবে। তাহলে এইভাবে এই সিকোয়েন্সটাও চলবে। তাহলে আমাদের দুটো সিকোয়েন্স এখানে পাচ্ছি, মানে দুটো প্রগতি পাচ্ছি এখানে, সেই দুটো হচ্ছে একটা এটা, একটা এটা। দেখো তবে 2 দাগেরটা বলছে কোনো গুণোত্তর পদ্ধতির p+q তম পদটা নাকি a, আর হচ্ছে p-q তম পদটা হচ্ছে b, তাহলে p তম পদ বের করতে হবে। ধরো 2 দাগের প্রবলেমটা করছি আমরা, p+q তম পদ a বলেছে, তাহলে এখানে কিন্তু a আমাদের ইউজ করে আছে, তাহলে প্রথম পদ আর আমরা a ধরতে পারছি না, আমরা প্রথম পদটা ধরে নিচ্ছি। ধরো প্রথম পদ আমরা ধরছি x ধরলাম, আর সাধারণ অনুপাত যেটা আছে, মানে সাধারণ অনুপাত, মানে কমন রেশিওটা আমরা আর ধরছি। তাহলে আমরা প্রথম পদটা x ধরেছি আর সাধারণ অনুপাতটা আর নিচ্ছি, যেহেতু আর এখানে ইউজ করিনি, আর এ ইউজ করেছিল বলে আমরা এ ধরতে পারলাম না, x ধরলাম। তাহলে এখানে আমাদের বলেছিল p+q তম পদটা নাকি a, মানে t বলে দিয়েছে আমাদের p+q, এটার মান নাকি হবে আমাদের a। তাহলে দেখো এখান থেকে আমরা p+q তম পদ বের করতে গেলে সে একই, প্রথম পদ কিন্তু এখানে x আছে, তাহলে প্রথমে x হবে, আর r পাওয়ারে হবে আমাদের এটা p+q তম পদ বের করছি, মানে ওর থেকে 1 বিয়োগ হবে এটা, এটার মান a বলেছে ধরো, ধরো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আর বলে দিয়েছে আমাদের t হচ্ছে আমাদের p-q, মানে p-q তম পদ বলে দিয়েছে আমাদের b। তাহলে দেখো এখানে x প্রথম পদ ছিল, আর r⁴ হবে আমাদের এই p-q -1, 1 করে পাওয়ার বিয়োগ হয়, এটার মান বলে দিয়েছে ধরো আমাদের b, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম।
তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, তম পদটি বের করতে হবে, মানে আমাদের টিপি বের করতে হবে। টিপি কত, এটা আমাদের বের করতে হবে। দেখো এই গুণোত্তর পদ্ধতি প্রবলেমগুলো সলভ করতে গেলে আমরা যে 1 আর 2 নম্বর সমীকরণ যেটা পাচ্ছি সেটা কিন্তু হয় গুণ না ভাগ এমন কিছু করতে হবে। মানে আমরা সমান্তরাল পদ্ধতি এপির সময় যেমন বিয়োগ করে অপনয়ন করতাম সেভাবে কিন্তু এর অপনয়ন হবে না। তার জন্য এখানে আমরা সমীকরণগুলো হয় গুণ করবে নয় ভাগ করবে। তাই দেখো এখানে আমাদের যদি গুণ করে দিই তাহলে এটা মূল হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে, মানে 1 এর সঙ্গে আমরা 2 গুণ করছি ধরো, মানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে গুণ করলাম। গুণ করলে এই টার্মটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, আর বলতে পারি আর পাওয়ার, ধরো এই পাওয়ারটা প্রথমে থাকবে মানে পি প্লাস কিউ মাইনাস ওয়ান, তার সঙ্গে এই টার্মটা গুণ হয়ে যাচ্ছে, মানে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, এটার মান এবি। দেখো এখান থেকে আমরা বলতে পারছি এক্স স্কোয়ার, আর এখানে কোনো টার্ম কাটছে, দেখো কিউ টার্মটা কেটে যাচ্ছে আমাদের, তাহলে এখানে হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার আমাদের দুবার করে থাকছে না প্রত্যেকটা, মানে টু কমন নিতে পারি, আমরা বলতে পারি পি মাইনাস ওয়ান এমন হবে। দেখো এর মান হচ্ছে এবি। এবার এখান থেকে আমরা এটা বলতে পারছি, দেখো এক্স আর পাওয়ারে হচ্ছে পি মাইনাস ওয়ান, এই পুরোটা যদি আমরা বলি স্কোয়ার এমন লেখা যায়, মানে এই দুই এক্স এর স্কোয়ার হয়ে যাবে, এটার ভাগে দুই চলে আসবে, এটার মান আমাদের এবি বলেছে। দেখো এখান থেকে বলতে পারছি আমরা এক্স আর টু দি পাওয়ার আমাদের পি মাইনাস ওয়ান, এটার মান হবে আমাদের স্কোয়ার যেহেতু ছিল এদিকে আমাদের প্লাস মাইনাস রুট এবি এমন বলতে পারি। দেখো এবার এই এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান যেটা পেয়েছি, দেখো এটাকে কিন্তু আমরা ওই বলতে পারবো টিপি হয়, তাই না? এই টিপির মান তাহলে কি পাচ্ছি আমরা, প্লাস মাইনাস রুট এবি। তাই টিপি কেন হচ্ছে, দেখো টিপি যদি বের করতে হয় টিপি মানে কত হয়, প্রথম পদ আমরা এক্স ধরেছি, আর তারপরে আর পাওয়ার পি মাইনাস ওয়ান এক করে পাওয়ার কমে, সেটাই হয়, মানে আমরা যেটা চেয়েছিল পি তম পদ বের করতে মানে টিপি যেটা, সেটা পেলাম আমরা এই প্লাস মাইনাস রুট এবি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তবে 3 একটা বলছে কোনো গুণোত্তর পদ্ধতির n তম পদটা পি, আর দেখাও যে তার প্রথম 2n মাইনাস ওয়ান সংখ্যক পদের গুণফল নাকি এটা হবে। কেমন করে ভালো আছে দেখো, প্রথমে বলছে n তম পদ মানে আমাদের টি এন বলে দিয়েছে, তাই তো টি এন বলে দিয়েছে পি, আর টি এন পি ধরলে আমরা সেই প্রত্যেক অঙ্কে প্রথম পদ এ ধরছি আর সাধারণ অনুপাত যেটা মানে কমন রেশিও আর ধরছি, তাহলে এখানে এ হবে আর আর পাওয়ার হবে আমাদের n মাইনাস ওয়ান, এটার মান পি বলে দিয়েছে। এবার দেখো আমাদের বলেছে প্রথম 2n মাইনাস ওয়ান, তাহলে আমরা এই মানটা আগে বের করে নিচ্ছি, টি 2n মাইনাস ওয়ান এটা কেমন হয়, দেখো টি 2n মাইনাস ওয়ান, দেখো সেটা আমাদের এমন হবে, প্রথমে এ থাকবে আর আর এর পাওয়ার কত হবে 2n মাইনাস ওয়ান মানে 2n মাইনাস টু হচ্ছে, মানে এটার থেকে এক বিয়োগ করতে হয়, সেটা হচ্ছে আমাদের এই 2n মাইনাস টু। তাহলে দেখলাম আমাদের এই টি 2n মাইনাস ওয়ান পদ পর্যন্ত গুণ করতে বলেছিল, সেই টার্মটা এত হবে, মানে আমাদের চেয়েছে কি অঙ্কে চেয়েছে আমাদের এমন, মানে প্রথমে বলতে পারি আমরা টি ওয়ান, তারপরে টি টু, তারপরে টি থ্রি, মানে এইভাবে গুণ করতে করতে আমাদের আসতে হবে টি আমাদের 2n মাইনাস ওয়ান, মানে এখানে 2n মাইনাস ওয়ান টার্ম পর্যন্ত আমাদের গুণ করতে বলেছে। তাহলে দেখো এখানে টি ওয়ান আর এ ইকুয়াল হয়, মানে টি ওয়ানের জায়গায় আমরা এ বলতে পারি, তারপরে এই যেটা টি টু পেয়েছিলাম সেটা কত হবে এ আর, মানে প্রথমে আমাদের এ ছিল, তারপরে এ আর, তারপরে আমাদের হচ্ছে এ আর স্কোয়ার, এইভাবে গুণ করছি আমরা, গুণ করে করে এই শেষের পদটা দেখলাম হচ্ছে আমাদের এ টু ডি পাওয়ার মানে এ আর টু ডি পাওয়ার হচ্ছে আমাদের এই 2n মাইনাস টু। তা দেখো এখানে কতগুলো টার্ম আছে বলো তো, এখানে টি ওয়ান থেকে শুরু হয়েছিল আর এই 2n মাইনাস ওয়ান পর্যন্ত গুণ করতে বলেছিল, মানে এখানে মানে টার্ম তো না, এখানে কতগুলো এ আছে যদি বলি, তাহলে দেখো এর মান এ থাকবে এমন আমাদের 2n মাইনাস ওয়ান কেন, তাই না? প্রথমটাই এ রয়েছে, মানে প্রত্যেকটা গুণ করেছি 2n মাইনাস ওয়ানটা টার্ম একসঙ্গে গুণ করেছি, মানে প্রত্যেক জায়গায় আমরা এগুলো পাবো, মানে বলতে পারি আমরা এর পাওয়ার হয়ে যাবে আমাদের এখানে 2n মাইনাস ওয়ান, মানে এখানে এতগুলো এ আছে। এবার আর এর কথা পাবো, দেখো আর আর এখান থেকে শুরু হয়েছে, মানে আর এর পর এখানে এক হয়েছে, তারপরে দুই হয়েছে, তারপরে এর পরের পদ লিখলে আর কিউ হতো, মানে বলতে পারছি আর এর পাওয়ারটা এমন হবে, প্রথমে এক ছিল তারপরে দুই হবে তারপরে তিন, এভাবে হয়ে যোগ হতে হতে শেষের টার্মটা এটা হবে আর এর, মানে পাওয়ার গুণ মানে সবগুলো গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাই এখানে যোগ হয়েছে, শেষের টার্মটা হচ্ছে এটা 2n মাইনাস টু। দেখো তাহলে এখানে আমাদের থাকছে এই এ টু দি পাওয়ার এই 2n মাইনাস ওয়ান, আর আর এর যে পাওয়ারের যেগুলো রয়েছে মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এটা দেখো মানে 2n মাইনাস
টুখানা আমাদের স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র, মানে আমাদের সেই সূত্র কি পড়বে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, সেই সূত্র ইউজ করবো আমরা। মানে এখানে প্রথম পদ দেখো এক আছে, আর n কত, এখানে n হচ্ছে এটা 2n-2, তাহলে প্রথমে হবে আমাদের এই 2n-2, তারপরে হবে আমাদের এই 2n-2 প্লাস ওয়ান, মানে -2 + 1 বাই আমাদের 2। তাহলে এটাই হচ্ছে সূত্র, মানে আমাদের n খানা স্বাভাবিক সংখ্যা সূত্র জানতাম এটা, সেটা পেলে আমরা n এর মান এই 2n-2 ইউজ করেছি। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমরা a টু দি পাওয়ার হচ্ছে এই 2n-1, আর এর সঙ্গে r। দেখো এই প্রথমটার থেকে আমরা 2 কমন নিতে পারছি না, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে হচ্ছে আমাদের দেখো n-1 হবে, আর এটা হচ্ছে 2n-1 বাই 2 এমন। ধরো এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, মানে দেখো এখান থেকে আমরা এমন বলতে পারছি a আছে, দেখো a 2n-1 আছে, আর r এর পাওয়ারও এই 2n-1 হচ্ছে, মানে a বলতে পারি a, তারপরে r টু দি পাওয়ার n-1 যেটা আছে, তার দেখো পুরোটার পাওয়ার বলতে পারবো আমরা এটা 2n-1 এমন বলতে পারি না। দেখো এটা লিখলে কি হচ্ছে, এই a টু পাওয়ার এই 2n-1 বলতে পারছি, আর এই যে r এর সঙ্গে এটা গুণে ছিল, মানে এই পাওয়ারটা এটা ছিল, মানে n-1 ইন্টু 2n-1, এটা দেখো গুণ করলে সেই n-1, আর তার সঙ্গে এই 2n-1 হবে। এবার এই a r টু দি পাওয়ার n-1, দেখো এটার মানে আমরা p পেয়েছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা এটা জায়গায় p বসাতে পারবো, তাহলে p টু দি পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের এই 2n-1, যেটা আমাদের প্রুফ করতে বলেছিল। তো আমাদের প্রুফ হয়ে গেছে। দেখো তারপরে পাশের একটা বলছে একটা গুণোত্তর পদ্ধতি দিয়েছে যার কোন পদটা নাকি এটা হবে। তাহলে সেই আগের অঙ্কগুলোর মতোই, মানে যেগুলো আমরা এপিতে সলভ করতাম, মানে আমরা ধরে নেবো কি tn ধরে নেবো আমাদের এই 243√2। তাহলে এখান থেকে যদি আমরা n এর মান বের করতে পারি, মানে n যদি আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে হয়, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে হয়, তাহলে বলবো ওর হচ্ছে কোনো পদ এত হবে, আর যদি না হয় তাহলে বলবো ওর কোনো পদ হবে না। তাহলে এখানে দেখো প্রথমে a কত বলো, এখানে a, এই অঙ্কটার ক্ষেত্রে a কত, a হচ্ছে আমাদের √2, প্রথম পদ √2 আছে, আর √2 আর এটা √6 আছে, তাহলে r কত। দেখো এখানে r বের করতে গেলে কি করবো, আমরা বললাম এই পরের পদ যেটা আছে, মানে √6 কে √2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, সেটা √3 হবে। মানে √6 কে আমরা লিখতে পারি না √2 ইন্টু √3, আর নিচে ধরো √2 ছিল, এটা ক্যান্সেল হয়ে √3 হয়েছে। তুমি আরেকটা দেখতে পারো, এটা কত ছিল, 3√2 ছিল, তাই তো 3√2 কে তুমি √6 দিয়ে ভাগ করলে হয়ে যাওয়ার কথা। দেখো √6 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো এটাও সেই 3, একটা 2 ছিল, √2 ছিল, আর √6 কে আমরা √3 ইন্টু √2 লিখতে পারবো। √2 ক্যান্সেল হচ্ছে, আর 3 কে √3 দিয়ে গুণ করলে, মানে √3 দিয়ে ভাগ করলে সে √3 হবে, মানে r এর মান আমরা পেয়ে গেছি √3। তাহলে a কত দেখলাম, এর মান √2, আর r এর মান হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা এই tn এর মানটা ইউজ করব, মানে আমাদের বলে দেওয়া ছিল tn সমান সমান এই 243√2। তাহলে এখান থেকে সূত্র ফেলছি আমরা, tn এর সূত্র হচ্ছে a হচ্ছে √2, তারপরে r হচ্ছে √3, তারপরে হবে আমাদের n-1, এটার মান হচ্ছে আমাদের এটা 243√2। তাই দেখো √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর √3 পাওয়ারে হচ্ছে আমাদের n-1, আর এটা দেখো 243 হয় আমাদের 3 টু দি পাওয়ার কত, 5, মানে আমরা এই 243 যেটা, সেটাকে বলতে পারি এই 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 কে আমাদের √3 রয়েছে, তাই √3 লিখতে গেলে কি করব, আবার স্কোয়ার হবে, তাহলে এই 5টা কত হয়ে যাবে, 10 হবে, মানে 3 সমান সমান আমরা √3 তার স্কোয়ার বলতে পারি, আর তার আবার 5 হলে এই 5 গুণ 10 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলতে পারবো আমরা, √3 পাওয়ারে লিখতে পারবো 10। তাই √3 মিললে আমাদের উপরে এই n-1 এর মান 10-এর সঙ্গে সমান হবে, 10-এর সঙ্গে, তাহলে n এর মান পাচ্ছি দেখো 11। তাহলে n একটা পূর্ণ সংখ্যায় মান পেয়েছি, মানে বিলংস টু n হয়েছে, তার জন্য বলতে পারবো হ্যাঁ এই গুণোত্তর প্রগতির 11তম পদ, মানে 100 এই মানে 243√2 হতে পারে। কোনো পদ কি হতে পারে চেয়েছিল আমাদের, তাই দেখলাম 11তম পদটা এটা হবে, তাহলে হতে পারবে এটা 11তম পদ হবে আমাদের এই 243√2। দেখো তারপরে একইভাবে আমাদের দুই দাগেরটা, এটা বলেছে কোনো পদ কি 256 হতে পারবে কিনা, তাহলে এখানে a কত বলো, এর মান 3, আর দেখো r এর মান 6-কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাহলে r এখানে 2 পাচ্ছি। তাহলে আমরা ধরে নেবো tn এর মান হচ্ছে এই 256, tn 256, মানে এখানে প্রথম পদ 3 আর r এর মান 2, তার পাওয়ার হবে আমাদের n-1,
এটার মান হবে এই 256। তাহলে এখান থেকে দেখো 2n-1, এটার মান হচ্ছে, এটা 3 দিয়ে ক্যান্সেল হবে, 25, 7, 13। দেখো ওই 256/3, এটা 3 দিয়ে ক্যান্সেলই হচ্ছে না। তাহলে এখান থেকে n এর কোনো আমরা মান পাবো না, মানে পূর্ণ সংখ্যায় কোনো মান পাবো না। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা nটা নট বিলংস টু হচ্ছে আমাদের n, তাই তো। n এর মধ্যে থাকছে না, n এর মানটা মানে ক্যাপিটাল N বলতে পারি, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে না। আর তুমি যদি বলো n এর মান আমরা বের করবো, তাহলে কি করে বের করতে হবে বলো তো? এখান থেকে দেখো এই n-1টা বলতে পারবো আমরা লগে নিতে হবে, তাই তো। মানে লগ 2 বেস আমাদের এই 256/3। আর এই জিনিসটা দেখো নিশ্চয়ই পূর্ণ সংখ্যা হবে না, আর এখান থেকে তুমি চেলে এনও লিখতে পারবে এমন, মানে 1 প্লাস লগ অফ এটা হবে, লগ 2 বেস হচ্ছে 256/3। আর এটা নট বিলংস টু আমাদের ওই এন হচ্ছে, মানে যেহেতু আমরা এই এন এর মানটা দেখছি এন এর মধ্যে থাকছে না, তার জন্য আমরা বলতে পারবো এটা কোনো পদ হচ্ছে এই 256 হবে না। দেখো তারপরে 6 দাগের বলছে প্রত্যেক ক্ষেত্রে এই শূন্যস্থানগুলো আমাদের ফিল আপ করতে হবে। তাহলে এখানে প্রথম অঙ্কটা যদি বলি, এ কত, এ হচ্ছে আমাদের ওই 11/4, মানে প্রথম পদ আমাদের 11/4। আর এটা দেখো 1, 2, 3, 4, 4 নম্বর পদ এটা না, মানে বলতে পারি আমরা টি ফোর এর মান হবে এই 22/27। আর টি4 মানে দেখো আমরা বলতে পারবো এ ছিল এখানে কত 11/4, তাই তো। 11/4, তারপরে 8 টু দি পাওয়ার কত হয়, 4-এর সময় 3 হয়, মানে 4 - 1 করলে 3 হচ্ছে, এটার মান হচ্ছে এই 22/7। মানে আমরা এখানে আর কিন্তু ওই সাধারণ অনুপাত বা কমন রেশিও আর ধরে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো যদি আমরা 11 দিয়ে এটা ক্যান্সেল করি, 2 হচ্ছে, 2। তাই দেখো আর কিউ এর মান হচ্ছে আমাদের 8/7 এমন, 27 ছিল এটা না, 27। তাহলে আর কিউ এর মান হচ্ছে আমাদের এই 8/27 এমন। তাহলে দেখো 8/27কে আমরা 2/3 তার কিউ লিখতে পারি, মানে আর এর মান দেখো এখান থেকে পাচ্ছি আমরা 2/3 এমন। তাহলে আর পেয়ে গেলে আমরা পরপর গুণ করে যাবে, মানে যদি বলি প্রথমে ছিল কত 11/4 ছিল, পরের পদটা কত হবে, তাহলে এই 11/4 ছিল, এর সঙ্গে আর গুণ করবে মানে 2/3 হবে, তারপরটা হবে এই 11/4 গুণ 2/3 গুণ আবার 2/3, মানে আমাদের দুটো শূন্যস্থান ফিল আপ করতে বলতো এটা। আর শেষেরটা হবে ওই 22/27। তাহলে এই দুটো আমাদের ফিল আপ করতে হবে, মানে বলতে পারছি হবে আমাদের 11/4 ছিল এটা, আর এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, 4, মানে এখানে 2 হচ্ছে, তাহলে 11/6 হচ্ছে এটা। আর এটা 2, 2, 4 কাটছে, তাহলে হচ্ছে এটা 11/9। আর তারপরে দেখো আবার ওই 2-3 দিয়ে গুণ করলে 22/27 হয়ে যাবে। তাহলে আমাদের দুটো ফিল আপ দরকার ছিল, মানে এই দুটো মান হবে, মানে শূন্যস্থান দুটো এটা উত্তর হবে 11/6 আর একটা 11/9। এছাড়াও তুমি হচ্ছে ওই টি2 বলে আর টি3 বলেও বের করতে পারতে, কিন্তু মানে যেহেতু এখানে দুটো ফিল আপ দরকার, তার জন্য আমরা এই টি2 সূত্র ফেললে আর টি3 কিন্তু সূত্র ফেলেও বের করতে পারতাম। দেখো তারপর একইভাবে এই 2 দাগেরটা আমরা এখানে দেখছি প্রথম পদ কত, মানে এ হচ্ছে এখানে -1, আর দেখো এখানে গ্যাপ আছে কটা, একটা, দুটো, তিনটে, তাহলে এটা 4 আর এর নিচে একটা 5, মানে টি5 এর মান বলে দিয়েছে ধরো আমাদের এই -16, মানে টি5 দেখো এখানে 5 নম্বর পদ হচ্ছে -16। তাহলে এখান থেকে ওই একই সূত্র, মানে -1, তারপরে 8 টু দি পাওয়ার 4 হবে, মানে 5-এর থেকে 1 বিয়োগ করলে এটার মান -16 বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো 8 টু দি পাওয়ার 4 এর মান মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 16 বলতে পারছি। তাহলে আর এর মান হবে আমাদের +-2। দেখো যখনই আর এর মান জোড় হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো করে এবার প্লাস মাইনাসের মান থাকবে, +2 হতে পারে, -2 হতে পারে, আর দুটোই কিন্তু উত্তর থাকবে। দেখো তাহলে এখানে আমরা আর এর দুটো মান পাচ্ছি +-2, আর এর মান যখন আমরা 2 নেব, তখন দেখো এখান থেকে আমরা প্রথম পদ -1 ছিল, তাহলে ওই যে শূন্যস্থানগুলো ফিল আপ করতে দরকার ছিল না, মানে -1 ছিল, তারপরে 2 গুণ করলে কত হচ্ছে, 2 গুণ করলে আমাদের -2 হবে, মানে এটা প্রথমটা, তারপরে আবার 2 দিয়ে গুণ করলে -4 হচ্ছে, তারপরে আবার 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের -8, আর শেষে হচ্ছে -16 এটা। এবার দেখো আর এর মান যদি -2 ধরি আমরা, সেক্ষেত্রেও এর মানগুলো কেমন হবে, প্রথমে -1 ছিল, তারপরে -2 দিয়ে গুণ করলে 2 হবে প্রথমটা, তারপরে -2 দিয়ে গুণ করলে দেখো আবার এটা হয়ে যাচ্ছে -4, তারপরে দেখো আবার -2 দিয়ে গুণ করলে এটা 8 হবে,
আর শেষে দেখো এটাকে আমি -2 দিয়ে গুণ করলে -16 হচ্ছে। তাহলে আমাদের দু রকম উত্তর হতে পারে, একটা হবে শূন্যস্থানে এমন মানে -2 -4 আর -8, আর একটা হবে 2 -4 8। এবার দেখো বই হয়তো আমাদের এই প্রথম উত্তরটা রেখেছে, কিন্তু এই এই দ্বিতীয় কেসটাও কিন্তু হতে পারে, মানে উত্তর কিন্তু এটাও হবে। তাই জন্য দুটো উত্তর দেওয়াই ঠিক। এই তিন দাগেরটাও সলভ করতে পারবে। এটা কত, এর মান হচ্ছে আমাদের 0.1 হবে। আর যদি বলি এটা কতগুলো গ্যাপ আছে, এখানে চারটে আছে না, তাহলে 5 6 মানে T6 ধরো বলে দিয়েছে আমাদের এটা 0.000, চারটে জিরো আছে, 32। যদি বলি এখান থেকে যদি T6 মানে কত ছিল, T6 মানে ছিল আমাদের এ হচ্ছে 0.1 ইন্টু আমাদের r⁵ এর মান হচ্ছে এটা 0.00032। তাহলে তখন কিন্তু আর এর মান বের করে দিচ্ছি আমি। তাহলে এটা দিয়ে যখন ভাগ করবে একটা পয়েন্ট সরে যাবে, মানে 0.00, তিনটে জিরো হবে 32। আর এটাকে আমরা বলতে পারবো ওই 0.2 তার পাওয়ার 5, মানে এখান থেকে ধরো আর এর মান পাচ্ছি আমরা এই 0.2। আর দেখো যদি আর এর মান জেনে যাই আমরা 0.2, তাহলে আমরা ওই শূন্যস্থানগুলো ফিল আপ করতে পারবো। ছিল কি, প্রথমে ছিল আমাদের 0.1 এমন ছিল না, তাহলে দেখো তারপরে আমাদের এই 0.1কে 0.2 দিয়ে গুণ করলে কত হবে, 0.02 এমন বলতে পারি। তারপরে হচ্ছে আমাদের আবার 0.2 দিয়ে গুণ হবে, মানে 0.004 এমন। তারপরে দেখো আবার 2 দিয়ে গুণ করলে কত হবে, 0.0008। তারপরে 16 হচ্ছে, মানে একটা ঘর কমে যাবে, তাই 0.000ই বলতে পারবো 16 এমন হচ্ছে। আর এরপরে যদি গুণ করে দেখো সেটা ওটা হয়ে যাচ্ছে, মানে 0.000, চারটে জিরো, তারপরে 32। তাহলে আমাদের শূন্যস্থানগুলো ফিল আপ করতে বলেছিল, এটা হবে এই চারটে। দেখো তারপরে 7 দাগেরটা বলছে আর এর মান নির্ণয় করো যাতে করে এরা নাকি গুণোত্তর প্রকৃতিতে থাকবে। তাই গুণোত্তর প্রকৃতিতে থাকলে কি হয় বললাম, এই মাঝেরটা স্কয়ার করলে প্রথমটা আর তৃতীয়টা, মানে এই দুটো গুণ করলে মাঝেরটা স্কয়ার হয়। তাহলে এক দাগেরটা আমরা বলতে পারবো এই 3r+1 মানে প্রথম পদ, আর আমরা শেষের পদ যেটা ছিল মানে 10r+8, এটা যদি গুণ করি তাহলে মাঝে এটা ছিল আমাদের 7r, তার স্কয়ার হয়। মানে বললাম না, যদি এবিসি আমাদের জিপি থাকে মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তাহলে মাঝেরটার স্কয়ার করলে বি স্কয়ারটার মান হবে আমাদের এসি। এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা গুণ করছি, 3-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 30r²। তারপরে দেখো হচ্ছে 24r, আর এটা হচ্ছে আমাদের 10r8, এটা হচ্ছে 49r²। তাহলে এখান থেকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে দেখো 19r², আর এটা হচ্ছে আমাদের 34r -8, এটার মান 0। দেখো তাহলে এটা হবে আমাদের 38 আর 2 মিলটার্ম করলে, তাহলে 19r² মাইনাস 38r প্লাস 4r -8 ইকুয়াল 0 হচ্ছে। তাহলে এখান থেকে 19 আর কমন নিলে হচ্ছে r-2, এটার থেকে 4 কমন নিলে দেখো হবে r-2, এটার মান 0, মানে r-2 আর হচ্ছে 19r প্লাস 4, এটার মান 0। তাহলে আর এখানে দুটো মান হচ্ছে, একটা 2 হচ্ছে, একটা হচ্ছে -4/19। দেখো তারপরে 2 জায়গাটা একইভাবে সলভ করবে, মানে এখানে আমরা এই 2r মানে প্রথম পদ আর শেষের পদ যেটা আছে 6r+2 এই দুটো গুণ করবে, করলে মাঝের এখান থেকে মানে মাঝেরটা এটা আছে 4r+1 তার স্কয়ার করবে, করে ওখান থেকে আর এর মান যেটা পাবে, মানে একটা বা দুটো যে আর এর মান পাবে সেটাই বের করবে। তো এটা কিন্তু প্রত্যেকে ট্রাই করবে, তোমরা কিন্তু সলভ করতে পারবে এটা। দেখো তারপর 8 দাগ বলছে 7-এর 4 আর 56-এর মাঝে 4টে গুণোত্তরীয় মধ্যক বসাতে হবে, মানে 7-এর 4 আছে প্রথমে, এর মাঝে এমন 4টে গ্যাপ আছে, দুটো, তিনটে, 4টে, তারপরে আছে এই 56। মানে আমাদের এখানে এ কত, তাহলে এর মান এই 7/4, আর এটা হয়েছে কততম পদ হবে, এটা এটা হবে আমাদের 6 নম্বর পদ, তাই তো। মাঝে 4টে গ্যাপ আছে, এই 5 আর এই 6, মানে T6 বলে দিয়েছে আমাদের এই 56। আর T6 মানে আমরা বলতে পারবো এ হচ্ছে 7-এর 4, r⁵ মানে 6 - 1 করলে 5 হবে, এটার মান 56। আর দেখো 7 দিয়ে এটা কাটলে 8 হবে, মানে বলতে পারছি r⁵ এর মান 32, 32, আর 32কে লেখা যায় 2⁵। তাহলে এখান থেকে দেখো আর এর মান পাবো আমরা ওই হচ্ছে 2।
তাহলে আর এর মান 2 জেনে গেছি। তাহলে এখান থেকে গুণ করে করে যাও। 7 এর 4 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 7 এর 2, তাকে 2 দিয়ে গুণ করলে দেখো 7 হবে, 7 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 14, তাকে আবার 2 দিয়ে গুণ করে দেখো 28 হবে, 28 কে 2 দিয়ে গুণ করলে 56। তাহলে আমাদের সমান্তরাল মধ্যক মানে মাঝের এই গ্যাপগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। 9 দাগের এটা বলছে 3টে ধনাত্মক রাশি আছে এ বি সি, তারা নাকি গুণোত্তর প্রকৃতিতে আছে। তাহলে আমাদের দেখাতে হবে এ প্লাস সিটা গ্রেটার দেন আমাদের 2b, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এটা আমাদের প্রুভ করতে গেলে আগে একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের এএম মানে অ্যারিথমেটিক মিন যেটা হয় সেটা কিন্তু সবসময় আমাদের গ্রেটার দেন হয় আমাদের জিওমেট্রিক মিনের থেকে, মানে সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের থেকে সবসময় বড় হয়। আর এটা ইকুয়াল হতে পারে যদি আমাদের ওই টার্মগুলো ইকুয়াল হয়, মানে যদি আমাদের এ বি এগুলো ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইকুয়াল চিহ্ন হয়। আর তাছাড়া ইন জেনারেল এএমটা গ্রেটার দেন আমাদের জিএম হবে। তাহলে এখানে এএম কি, ধরো এখানে আমাদের এ বি সি রয়েছে না, তাহলে আমাদের এ আর সির মাঝে আমাদের বি রয়েছে। তাহলে যদি এ আর সি ধরি আমরা, তাহলে অ্যারিথমেটিক মিনটা কি হবে? এ প্লাস সি বাই টু, তাই তো? মানে প্রথমটা আর মানে মাঝে এটা আছে, মানে এবিসি আমাদের গুণোত্তরীয় বা সমান্তরীয় মধ্যকে আছে ধরলাম। তাহলে সেক্ষেত্রে এম যেটা হবে সেটা মাঝেরটা, সেটা পেতে গেলে আমরা জানতাম সেটা এ প্লাস সি বাই টু হয়। একইভাবে বলেছি আমরা এবিসি ধরো গুণোত্তরীয় মধ্যকে মানে গুণোত্তর প্রগতিতেও আছে। সেক্ষেত্রে আমাদের তাহলে জিএম যেটা আছে মানে জিওমেট্রিক মিন সেটা কি হয় দেখলাম, সেটা রুট ওভার এসি হয়। আর এখানে ধনাত্মক বলেছিল তাই রুট ওভার এসি হচ্ছে। আর আমাদের এক্ষেত্রে দেখাতে হবে মানে মানে এক্ষেত্রে আমরা বললাম জানি যে আমরা এটা মানে এ প্লাস সি বাই টু যেটা সেটা আমাদের গ্রেটার দেন হবে আমাদের এই রুট এসি। ইকুয়াল আমরা নিচ্ছি না, যেহেতু এখানে আমাদের সংখ্যাগুলো বলেছে মানে এবিসি আমরা ডিস্টিংয়ে ধরছি, মানে আলাদাই ধরছি, ইকুয়াল তো বলে দিইনি কিছু। তার জন্য আমরা এ প্লাস সি বাই টু এটা গ্রেটার দেন আমাদের রুট এসি হবে, মানে এমটা গ্রেটার দেন জিএম হবে। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারছি এ প্লাস সির মান গ্রেটার দেন হবে আমাদের টু রুট এসি এমন। এবার দেখো প্রথমে বলে দিয়েছিল এবিসি গুণোত্তর প্রকৃতিতে আছে, মানে এবিসি যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে কি হয় মাঝে মানে বি স্কয়ারটা সমান সমান এসি হবে, তাই না? বা বলতে পারি আমরা এখান থেকে বির মান হবে আমাদের রুট এসি। তাহলে এখানে দেখো আমরা এই এ প্লাস সির মান বলতে পারবো গ্রেটার দেন হবে আমাদের এই টু রুট এসির মান বি জানি, তাহলে বি হবে, মানে এ প্লাস সির মান দেখো গ্রেটার দেন হবে আমাদের এই টু বি থেকে। তো এটা প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের এই এমটা গ্রেটার দ্যান জিএম হয়, এটাও কিন্তু আমাদের প্রুফে থাকতে পারে। সেই প্রুফটা আমি ধরো সলভ করে দিচ্ছি, মানে এমটা গ্রেটার দ্যান জিএম কেন হয় সেটাও তো এক্সামে থাকতে পারে। দেখো আমাদের এম মানে দেখলাম আমরা এম মানে হচ্ছে আমাদের ওই এ প্লাস সি বাই টু, আর জিএম যেটা মানে জিওমেট্রিক মিন সেটা হচ্ছে আমাদের রুট এসি। এবার আমরা এখান থেকে এম থেকে ধরো আমরা জিএম বিয়োগ করছি, তাহলে এম থেকে জিএম বিয়োগ করলে কত হবে? এটা এ প্লাস সি বাই টু আর মাইনাস রুট এসি এমন হচ্ছে। তাহলে এখান থেকে লসাগু দেখো 2 হবে, এটা হচ্ছে আমাদের এ প্লাস সি মাইনাস টু রুট এসি। দেখো এখান থেকে আমরা এই এটাকে বলতে পারবো আমরা রুট এ তার স্কোয়ার, আর এটাকেও বলতে পারবো আমরা রুট সি তার স্কোয়ার, আর এটা দেখো টু রুট এ রুট সি আমার লেখা যায়, আর নিচে 2 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের রুট এ মাইনাস রুট সি তার স্কোয়ার, আর বাই 2 ছিল। এবার তাহলে দেখো এখানে এই যে রুট এ আর রুট সি রয়েছে, মানে রুটের ভিতরে রুট এ মাইনাস রুট সির স্কোয়ার আছে, এটা যেহেতু রিয়েল এ রয়েছে এ বি সি সবগুলো, তাহলে এটা আমরা বলতে পারবো গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হবে, মানে গ্রেটার দ্যান জিরোই হবে। জিরো ইকুয়াল হতে পারে যদি এ আর সি ইকুয়াল হয়ে যায়, তাই তো? তাহলে এখান থেকে দেখো বলতে পারছি আমরা কি এই এম মাইনাস জিএম এটার মানটা গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হয়েছে, মানে এখান থেকে আমরা বলতে পারবো ওই এমটা গ্রেটার দ্যান ইকুয়াল জিএম। তাহলে সাধারণভাবে আমাদের এই এমটা গ্রেটার দ্যান ইকুয়াল জিএম হবে। আর বললাম যখন আমরা যদি জেনে যাই এ বি আলাদা মানে ডিস্টিং আছে এবিসি সমান না ওরা অসমান, তাহলে আমরা বলতে পারবো এই এমটা গ্রেটার দ্যান আমাদের জিএম হবে। আর ইকুয়াল হলে ওই দুটো ইকুয়াল হতে পারে, মানে যদি এক্সাম্পল নাও দেখো 2 আর যদি 3 নিই, 2 আর 3 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, দেখো সেটা
আমাদের গ্রেটার দ্যান রুট 2 আর 3 গুণ করলে মানে 6 থেকে বড় হবেই। মানে যদি 2 আর হচ্ছে 3 যোগ 5 হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 2.5। 2.5 দেখো রুট 6 এর থেকে বড়। আর একইভাবে তুমি যদি বলো ওই ইকুয়াল কেসটা দেখবা তাহলে দেখো 2 নিলাম দুটোই, তাই 2 প্লাস 2 করে দেখো 4 হচ্ছে। তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা আমাদের ওই কত হচ্ছে 2 হবে। আর রুট 4 মানে রুট 4 করলেও দেখো 2 হয়, মানে এই পাশেও 2 হচ্ছে, ওটাও 2 হচ্ছে। তাহলে আমাদের এই এমটা সাধারণভাবে জিএম এর থেকে বড় হয়। আর যদি আমরা যে টার্মগুলো নিচ্ছি সেগুলো যদি ইকুয়াল হয় সবগুলো, মানে 2 2 এরকম 3 3 সেম হয়, তাহলে ওরা ইকুয়াল হতে পারে। আর তাছাড়া এমটা গ্রেটার দ্যান জিএম হয়। দেখো তবে 10 জায়গাটা আমাদের সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক আজকে। আর পরের দিন থেকে আমরা বর্ণনামূলকের প্রবলেমগুলো সলভ করব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। দেখো বলছে 3টে অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর আর গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে কিনা। হ্যাঁ, বলছে 3টে অসমান ধনাত্মক মানে এবিসি যদি ধরি আমরা, এই এবিসি এরা অসমান, মানে এই 3টে কিন্তু ইকুয়াল না। মানে বলে দিয়েছে আমাদের আমরা ধরে নিচ্ছি এ বি সি এটা ইকুয়াল না, মানে এ নট বি নট সি এমন বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের বলছে কি তারা কি একসঙ্গে সমান্তর আর গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে, আর তার সাপেক্ষে যুক্তি দিতে হবে। তাই ধরে নিলাম হ্যাঁ, আমাদের 3টে অসমান সংখ্যা এবিসি আছে যারা হচ্ছে নাকি সমান্তর আর গুণোত্তর পদ্ধতিতে একসঙ্গে আছে। তাহলে এই বি যেটা মানে সমান্তরীয় মধ্যকও হবে বি, আর গুণোত্তরীয় মধ্যকও বি হবে। মানে এবিসির সমান্তরীয় মধ্যক যেটা আছে সেটা কত হবে, মানে আমরা যদি বলি এর ক্ষেত্রে আমাদের এম বের করব, মানে সমান্তরীয় মধ্যক মানে অ্যারিথমেটিক মিন যেটা, সেটা কত হয় সেটা বললাম এই এ প্লাস সি বাই 2 হয়, মানে আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখলাম। আর জিএম যেটা ছিল মানে গুণোত্তরীয় মধ্যক, সেটা হয় কি রুট এসি। তাহলে এটা মানেও বি বলতে চাচ্ছে, এটা মানেও বি বলতে চাচ্ছে, তাই তো? মানে এবিসির সমান্তরীয় মধ্যকও বি বলেছে আর গুণোত্তরীয় মধ্যকও এই বি বলেছে, তাহলে সেটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারছি এই এ প্লাস সি বাই 2 এটা ইকুয়াল হবে রুট এসি। এবার এখান থেকে দেখো যদি বলি আমরা এ প্লাস সির মান 2 রুট এসি এমন বলতে পারছি দেখো। আর এখান থেকে দেখো এটা রুট এ তার স্কোয়ার বলতে পারি, এটা রুট সি তার স্কোয়ার, আর এটা পাশে আনলে হবে 2 রুট এ রুট সি ইকুয়াল 0। তাহলে এখানে দেখো এখানে বলতে পারছি রুট এ মাইনাস রুট সি তার স্কোয়ার করলে সেটার মান 0। মানে এখান থেকে বলতে পারছি আমরা রুট এ মাইনাস রুট সির মান 0, মানে দাঁড়াচ্ছে এর মান সির সঙ্গে ইকুয়াল। কিন্তু আমরা ধরেছিলাম কিন্তু এ বি সি এগুলো ইকুয়াল না। আর তুমি একটা সমীকরণে বসিয়ে দেখো বিও বের করে নিতে পারবে। এখান থেকে যদি বলি দেখো এখান থেকে বির মানও বের করতে পারছি। বির মান কত হচ্ছে রুট এ, আর সির মান এ ছিল, তাহলে এ রুট রুট ওভার মানে এ স্কোয়ার হয়ে যাবে, মানে এই হচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ ইকুয়াল বি ইকুয়াল সি, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম প্রথমে এ বি সি ইকুয়াল না। তাহলে দেখলাম তখনই এই গুণোত্তরীয় আর সমান্তরীয় মধ্যক আমাদের মানে সেম হবে, একসঙ্গে থাকবে, মানে গুণোত্তর প্রকৃতি আর সমান্তরাল প্রকৃতি একসঙ্গে থাকবে যদি আমাদের এবিসি এগুলো ইকুয়াল হয়। আর যদি অসমান হয়ে যায় মানে অসমান ধনাত্মক রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা একসঙ্গে সমান্তরাল আর গুণোত্তর প্রকৃতিতে থাকতে পারবে না। তাহলে এটা উত্তর কি হবে, থাকতে পারবে না। আর থাকতো তবেই তখনই যখন ওরা অসমান হতো না, মানে সমান হতো। মানে আমরা সেই প্রথম এক্সাম্পল নিয়েছিলাম যেমন একের পরে এক 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 যদি এমন নিই, এক এমন, এটা কিন্তু এপি জিপি দুটোই থাকে, মানে এমন থাকলে দেখো এটা এপিতেও থাকে মানে সমান্তরীয় প্রগতিতেও থাকে, আবার জিওমেট্রিক প্রোগ্রেশন দুটোই থাকে। মানে এখানে আর এর মান বলতে পারি এক আছে, আর এখানে ডি যদি বলি কমন ডিফারেন্স 0 আছে। তাহলে যদি ইকুয়াল হয় মানে সিকোয়েন্সটা যদি এক 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 এমনভাবে রিপিট হয়ে যায় বারবার, সেক্ষেত্রে আমাদের এপি জিপি একসঙ্গে থাকে। আর যদি ইকুয়াল না হয় মানে যদি অন্য কোনো কেসে মানে ইকুয়াল না হয়, সেক্ষেত্রে কিন্তু এপি আর জিপি একসঙ্গে থাকতে পারবে না, সেটাই আমরা প্রুভ করলাম।